প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়ে। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন যে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের কথা আপনাদের অবশ্যই মনে আছে। সে সময় নিরাপদ সড়কের দাবিটা সবচেয়ে বড় ছিল। এবার নিরাপদ সড়কের পাশাপাশি এবার বড় দাবি হলো যে গণপরিবহনে হাফ ভাড়া, মানে অর্ধেক ভাড়া তারা দিতে চায়। এবং এই আন্দোলন যৌক্তিকতা কোথায় সেটা নিয়ে যেমন আলোচনা করব। আমরা গণপরিবহন ব্যবস্থা ঢাকা শহরে যা দেখছেন সেটা নিয়েও আমরা মতামত জানতে চাইব। এছাড়া আপনারা জানেন যে সংসদ চলছে, সংসদে অর্থমন্ত্রী বিরোধী দলের প্রশ্নের মুখে বলেছেন যে কারা অর্থ পাচার করে তিনি কিভাবে জানবেন। অর্থমন্ত্রী কারা অর্থ পাচার করছে সেটা যদি না জানেন আসলে কে জানতে পারে, সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। এছাড়া আপনারা জানেন যে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ কেমন আসছে, বিনিয়োগ পরিস্থিতি কি, সেটাও জানতে চাইব। বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক যিনি অর্থনীতি বিষয়ে অনেকদিন সাংবাদিকতা করেছেন, এখন একটি টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমরা শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে আলোচনা শুরু করি। জানেন যে দাবিগুলো আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে হচ্ছে। তো এবার তারা হাফ ভাড়া চাই, সড়ক যে নিরাপদ সড়কের পাশাপাশি এরা হাফ ভাড়া আন্দোলন। এই আন্দোলনের যৌক্তিকতা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলনের অবশ্যই যৌক্তিকতা আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো উদাসীনতা সরকারের দিক থেকে। দেখেন, ছাত্রদের মুখোমুখি শ্রমিকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, রাস্তায় নামছে প্রতিদিন, কোথাও না কোথাও সংঘর্ষ হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে, ছাত্ররা নিগৃহীত হচ্ছে, ছাত্রীরা ধর্ষণের হুমকি পাচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। কিন্তু যেখান থেকে সিদ্ধান্ত আসার কথা সেই জায়গাটা কিন্তু চুপচাপ করে আছে। এখানে একটা শ্রেণী চরিত্রও কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রকাশিত হয়। দুটোই, যারা বাসে চলে শিক্ষা প্রতিষ্ঠানে যায় তারা কারা বুঝতে পারছেন, অতি সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমলা কিংবা রাজনৈতিক নেতৃত্বের সন্তানরা, বড় ব্যবসায়ীর সন্তানরা, হ্যাঁ, তারা কিন্তু আসলে বড় বুদ্ধিজীবী সন্তানরাও বাসে চলে যায় না। ফলে এই যে অতি সাধারণ ঘরের সন্তানরা এই আন্দোলনটা করছে সেটার প্রতি কারো কোনো নজর নাই। একইভাবে নজর নাই অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা পরিবহন শ্রমিকদের ব্যাপারে। দুটো গ্রুপকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু একটা খুব সেফ জোনে অবস্থান করছে শ্রমিক নেতা, মালিকরা, সরকার এবং এই সংক্রান্ত নীতি নির্ধারকরা। বিআরটিএ কয়েক দফা মিটিং করেও সিদ্ধান্ত দিতে পারল না হাফ ভাড়া দেওয়া যাবে কি যাবে না, কিন্তু সরকার বলে দিল যে বিআরটিসিতে দেওয়া হবে সরকারি বাস। যেহেতু প্রশ্নটা হলো যে সরকারি বাস কয় জায়গায় চলে, তাই না? সব জায়গায় তো বিআরটিসি বাস অ্যাভেলেবল না। দ্বিতীয় হলো ডিজেলের মূল্য বৃদ্ধির পর 23% বাড়ার পরে 27% প্রায় বেড়েছে বাসের ভাড়া। সেখানে প্যারামিটারের মধ্যে কিন্তু 70%কে ধরে 100% ভাড়া বাড়ানো হয়েছে। তাহলে বাকি যে 30% আছে সেটা ছাত্রদের দিলেই হয়, এত যুক্তি দেখানোর তো কিছু নেই। 3 হলো যে আইনের কথা বলা হচ্ছে। আইনটা কার জন্য? মানুষের জন্য। এবং 2018 সালে একই দিনে দুটো আইন পাস হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সড়ক পরিবহন আইন। কয়েক ঘন্টার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাস্তবায়ন হয়ে গেল। আজ পর্যন্ত সড়ক পরিবহন আইনটা বাস্তবায়িত হলো না। এই পেশিশক্তির কারণে মালিক, শ্রমিক, পরিবহন খাতের যে একটা পেশিশক্তি আছে তাদের দাপটের কাছে সরকার এটা পাশ করতে পারল না, আজ পর্যন্ত কার্যকর করতে পারেনি। এই আইনের 34 ধারায় আছে সরকার ভাড়া নির্ধারণ করে দিবে। তাহলে এই যে মানুষ বলে আইনে নাই, আইনে তো আছে, আইনে আছে, সরকার নির্ধারণ করতে, সরকার নির্ধারণ করলেই পারে। এখন অনেকগুলো যুক্তি হয়তো থাকতে পারে। একটা, যে ঢাকা শহরে এত বেশি ট্রাফিক জ্যাম হয় যে তারা নির্ধারিত ট্রিপটা তারা পায় না। আগে যেখানে 5টা ট্রিপ পেত এখন হয়তো তারা 2টো ট্রিপ পাচ্ছে। এই দায়িত্ব কিন্তু সরকারের, এটা কিন্তু ছাত্রদের না, কিন্তু সাধারণ মানুষের না। সুতরাং সেটা কিভাবে মেটানো হবে সরকার সেটা দেখতে পারে। পরিবহনের মালিকরা ভর্তুকি চেয়েছেন, পৃথিবীর অন্যান্য দেশে কি সিস্টেম আছে সেটা দেখতে পারে। আমি অন্তত কয়েকটা সিস্টেমের কথা আপনাকে জানাতে পারি। দক্ষিণ কোরিয়াতে বাস কার্ড সিস্টেম, যে কোনো নাগরিক বাস কার্ডের মাধ্যমে যে কোনো বাসে উঠতে পারে, তাকে প্রত্যেক দিন বাস দিয়ে ভাড়া নিয়ে তর্ক করতে হয় না। যে কোনো গ্রসারি শপে একটা বাস কার্ড পাওয়া যায়, আপনি এটা নিয়ে যে কোনো বাসে যখন তখন যেখানে সেখানে উঠতে পারেন, মাস শেষে আপনার শেষ হয়ে গেলে। ডিজিটাল সিস্টেম।
দ্বিতীয় হলো অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আমি মোবাইলের টিকিট কিনে রাখতে পারেন, আপনি বাসে উঠে দেখাবেন যে আপনি কিনেছেন, আপনার অ্যাপসটা চেক করা হবে। ওখানেও কিন্তু ফিঙ্গার সিস্টেম আছে। কিন্তু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতাতে, ভারতে হাফ ভাড়া আছে, কোথাও কোথাও ফ্রি ভাড়া আছে, কিন্তু সিস্টেমটা হলো একটা নির্ধারিত সময়, অর্থাৎ যেই সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়টার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নামলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠলে, তা আপনি একটা কিছু তো করবেন বাংলাদেশে, এখন আপনি কিছুই করছেন না। নিউ ইয়র্কে সিস্টেম আছে ভোর 5:30 থেকে রাত 8টা, এই সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা থাকে, এই সময় ছাত্রছাত্রীরা ফ্রি চড়তে পারে। আমরা হয়তো অত ধনী দেশ হই নেই, কিন্তু আমরা অনেক উন্নয়নের কথা তো শুনি। তাহলে এই জায়গাটা অ্যাড্রেস করা তো এমন কোনো কঠিন ছিল না। ডিজেলের মূল্যবৃদ্ধির পরে যেভাবে জনগণকে জিম্মি করে পরিবহন মালিক শ্রমিকরা নিজেদের দাবিটা আদায় করে নিয়েছে, আজকে তার বড় শিকারে পরিণত হয়েছে ছাত্রছাত্রীরা। কারণ তাদের তো বাপ মাদের আয় বাড়েনি, তারা অতি সাধারণ ঘরের সন্তান। আমি আগেও বলেছি, এরা যে পরিবার থেকে এসছে, এরা বাসে উঠছে, এই যে অতি সাধারণ মানুষের ভাবনাটা রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের মাথায় নাই, এটা হলো সবচেয়ে বড় দুঃখের জায়গাটা। এবং এটা অ্যাড্রেস করা হচ্ছে না। কিন্তু একটা কোথাও যেন একটা উদাসীনতা, একটা কোথাও একটা অবজ্ঞা, উপেক্ষা, যারা যা ইচ্ছা তাই করছে, কিছু আসে যায় না। কিন্তু এটা যে কত বড় একটা শাসন প্রণালীর মধ্যে কত বড় একটা ক্ষত ডেকে আনবে, সেইটা হয়তো কেউ চিন্তা ভাবনা করছে না। সংশ্লিষ্ট মন্ত্রী তিনি ডিজেলের মূল্য বৃদ্ধির সময় বললেন প্রধানমন্ত্রী লন্ডন থেকে সব নজরে রাখছে। আপনি করেনটা কি? আজকে সড়ক পরিবহন সেতু মন্ত্রী, তারই তো প্রাথমিক দায়িত্ব এটা সমাধান করা। তিনি বিআরটি এর চেয়ারম্যানকে ডেকে বসেন কেন? তিনি নিজে কেন বসেন না? মালিক তিনি তো এর আগে আমি দেখেছি যে যখন এরকম হয় তিনি একটা লিফট সার্ভিস দিয়ে দেন, হ্যাঁ করে দিব, বলে দিব, আজকে থেকে চালু হয়ে গেল, কিন্তু সেটা তো বাস্তবে হয় না। 2015 সালে তিনি নির্দেশনা জারি করলেন, না হলে শাস্তি হবে। তো তার আদেশ যে বাস্তবায়িত হলো না, এই দায় কার? তাহলে ওনাকে এই দায় নিতে হবে তো। এবং আমি মনে করি এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিরাজ করছে। মালিক শ্রমিক নেতারা সব দল করে, নানা দল করে, তাদের নানা এমপি মন্ত্রী পদবি আছে, এবং এরাই দেখবে ডিকটেট করছে পুরো টার্মস এন্ড কন্ডিশনসটা। এরাই দেশে একটা বিআরটিএ আছে, কর্পোরেশন আছে, সরকার আছে, কিন্তু গণপরিবহন খাতে সমস্ত কিছু যেন মালিক শ্রমিক নেতাদের নির্দেশে হচ্ছে। এবং বাংলাদেশে এই একটা ব্যবসা যেখানে মালিক শ্রমিকের একটা ভয়ঙ্কর ঐক্য বিরাজমান আছে নৈরাজ্যের পক্ষে, এটা আর কোনো ব্যবসায় দেখতে পাবেন না। কিন্তু মালিক শ্রমিক নেতাদের এই ঐক্যটা। এবং আমরা সবসময় শিক্ষার্থীদের আন্দোলন কেন, যে কোনো আন্দোলন বা যেটাই হোক, যখনই পরিবহনের বিরুদ্ধে আন্দোলন হয় বা পরিবহন সংক্রান্ত বিষয় হয়, তারা তখন ধর্মঘট ডেকে দেয় এবং সরকার তাদের কাছে, তাদের পেশী শক্তির কাছে সবাই নত হয়ে যাচ্ছে। আইনটাই তো বাস্তবায়ন করতে পারলো না। এটা একটা অদ্ভুত ব্যাপার যে একটা আইন সংসদে পাশ হয়েছে, যেই সংসদে এই শাহজাহান খান নিজে এমপি ছিলেন, পরে তিনি নিজে আবার এই আইনের বিরোধিতা করেছেন। কি অদ্ভুত ব্যাপার! সেখানে তো সরকারি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলছেন বিরোধিতা করেছে, ওখানে বশির রহমান রাঙ্গা ছিলেন, আবার তারাই এখন এটা মানতে চাচ্ছেন না। এগুলো খুব একটা অদ্ভুত ব্যাপার আছে, এ তো আছেই। হ্যাঁ, পরিবহনের বেশ কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সড়ক দুর্ঘটনা মানে নিরাপদ সড়কের যে কথাগুলো আলোচনা হয়, সবগুলোর ক্ষেত্রে যে পরিবহনের শ্রমিকরা দায়ী তা কিন্তু নয়। একটা হলো বাসের কন্ডিশন খারাপ, অনেক পুরনো বাস চলে, লক্ষ্যচক্কর বাস চলে, এটা যেমন সত্য, তেমনি রোড ডিজাইনিং প্রবলেমের কারণে, খানা খন্দক থাকার কারণে, সড়কে নানা ধরনের জঞ্জাল থাকার কারণেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। সুতরাং সেগুলো বিবেচনায় নিতে হবে। সবচেয়ে বড় যেটা আমি একটু আগে বললাম, যে এই যে বাসগুলো পরিমাণ মতো ট্রিপ পাচ্ছে না, এতে করে যে আর্থিক ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে, এইটাও বিবেচনায় নিতে হবে। এটাও কিন্তু একটা কিন্তু আপনার মনে আছে কিনা যে আমরা আগে যে মেয়র আনিসুল হক যখন ছিলেন, তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে রুট ফ্র্যাঞ্চাইজ করা, মানে একটা নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে সবগুলো বাস চলবে, মানে যাতে এই সবাই ট্রিপ পায়। এই উদ্যোগটা কি হলো? এটা বাস্তবায়িত হয় না। এটা বাস্তবায়িত হয় না। আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন হয় না, কারণ তিনি আয়ু পান নাই, তিনি মারা গেছেন। এরপরে যারা আসছে তারা কেউ ওই ব্যাপারটাতে সিরিয়াস হয়নি। সড়কে শৃঙ্খলা আনয়নের জন্য একটা কমিটি হয়েছিল, আমি সেই কমিটির একজন নাগরিক কমিটির পক্ষ থেকে সদস্য ছিলাম। আমরা দিন রাত খেটে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত নিয়ে সরকারের কাছে একটি সুপারিশ তুলে ধরেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, সরকার সেটা খুলেও দেখে নাই, সংশ্লিষ্ট মন্ত্রী সেটা খুলেও দেখেন নাই, মন্ত্রণালয় সেটা নিয়ে কোনো ভাবনার মধ্যেও নাই। তার মানে কি সড়কে যারা চলে সাধারণ মানুষ, এটা নিয়ে সরকারের কোনো ভাবনা কোথাও নাই, সাধারণ মানুষের ভাবনাটা কোথাও নাই। এই সড়কে নৈরাজ্য, সড়কে বিশৃঙ্খলা,
এটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং এখানে কারো ভাবনা নাই। ফ্র্যাঞ্চাইজির যে কথাটা বলেছেন, দেখেন ঢাকা শহরে 12 থেকে 1400 মালিক, এটা পৃথিবীর কোন দেশে আছে এতগুলো মালিক, এত বাস, এত কোম্পানি? ফ্র্যাঞ্চাইজটা হলে হতো কি, যেটা আলী সালক চিন্তা করেছিলেন, যে মালিকরাও কিন্তু তাদের ডিউ শেয়ারটা পেয়ে যেতেন এই নানা ধরনের যন্ত্রণা থেকে বাইরে গিয়ে। সড়কে একটা শৃঙ্খলা ফিরে আসতো, এই যে শ্রমিকরা আছে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেত, তাদের একটা সার্ভিস কন্ডিশন তৈরি হতো, তারা উইন-উইন সিচুয়েশন হতো। সবচেয়ে বড় যেটা হতো, নাগরিকরা সেবা পেত। সবচেয়ে বড় কথা নাগরিক সেবাটা এবং একটা শৃঙ্খলা ফেরত। আমার এখানে যে আজকে তর্কাতর্কি হচ্ছে, আজকে নানা কথাবার্তা হচ্ছে, মনে হয় যে ছেড়ে দিয়ে রাখছে, যা ইচ্ছা তাই হোক। মানে মালিকরা যা বলবে, গণপরিবহনের মালিকরা বলবে, আর তাদের তাবেদার কিছু শ্রমিক নেতা আছে, তারা যা বলবে তাই হবে। সাধারণ শ্রমিকরা কিন্তু অনেক ভুক্তভোগী। এখানে সাধারণ শ্রমিকদের তাদের জীবনের কোনো মান নেই, এখানে তাদের কোনো চাকরি বলতে কিছু নেই, তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের কিন্তু দেখেন একটা জায়গায় যে তারা প্রাতক্রিয়া সম্পন্ন করবে সেটা পর্যন্ত ব্যবস্থাপনা নেই। সুতরাং এখানে শ্রমিক শোষণ হচ্ছে, জনশোষণ হচ্ছে, ভালো আছে কিন্তু মালিক শ্রমিকরা। 52% দুর্ঘটনা ঘটে কিন্তু পথচারীদের উপরে গাড়ি উঠে যায়। এবং এখানে দেখেন তাদেরকে চুক্তিভিত্তিক গাড়ি চালানো নিষেধ করা হয়েছিল। তারা সরকারের সাথে চুক্তিতে এসেছিল যে চুক্তিভিত্তিক গাড়ি চালানো হবে না। কোথায়? মন্ত্রী কিন্তু আছেন, তার সাথে তার সিদ্ধান্তে চুক্তি হয়েছে। আজকে আবার কেন চুক্তিভিত্তিক গাড়ি চলছে? কোথাও কোনো জবাবদিহিতা নেই। সবচেয়ে বড় হলো এই খাতের কোনো স্বচ্ছতা নেই, একচ্ছত্র আধিপত্য, মালিক, তাও সব মালিক নয়, কিছু মালিক এবং কিছু শ্রমিক নেতা, এবং এইটাই কাল হয়ে দাঁড়িয়েছে। এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করেন নিরাপদ সড়কের প্রসঙ্গে, যে আমরা রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, যে এই চলমান আন্দোলনের মধ্যেও সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি যে উঠিয়ে দিল, এখন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি একটা বড় ঘাতক হয়ে দাঁড়িয়েছে। সেখানে আমরা দেখলাম যে কলেজ ছাত্র মারা গিয়েছে এবং গাড়ি চালাচ্ছিল কে? পরিচ্ছন্নতা করবে, সেখানে তো কোনো জবাবদিহিতা নেই। এটা তো ব্যক্তিগত বা বেসরকারি খাতের গাড়ি না, এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যানবাহন, সেখানেই অরাজকতা, অব্যবস্থাপনা। গত 5 বছরে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে 27 জন মারা গেছে, এটা নতুন কিন্তু না। এবং এই গাড়িগুলো অত্যন্ত হেভি লোডেড গাড়ি, কিন্তু এগুলো সবাই চালাতে পারে না। এখন এতদিন পরে এসে আমরা জানলাম যে এই গাড়িগুলো চালানোর মতন দক্ষ ড্রাইভার সিটি কর্পোরেশনের নাই। তো এই যে হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, এই ড্রাইভার নিয়োগ হয় না কেন? কেন ময়লার গাড়ি চালাবে পরিচ্ছন্নতা কর্মী যার ড্রাইভিং লাইসেন্স নাই, যার ড্রাইভিং এক্সপিরিয়েন্স নাই? এগুলো পুরোটা একটা দুর্নীতির চক্র। ওই যে পরিচ্ছন্নতা কর্মী যিনি গ্রেফতার হয়েছেন, তিনি কি বলেছেন? তিনি পুলিশকে বলেছেন গাড়িতে হাত দিলেই টাকা, তেল চুরি থেকে শুরু করে যন্ত্রাংশ চুরি। বিআরটিতে গিয়ে দেখেন আপনি সমস্ত বড় বড় গাড়িগুলোর বড় বড় পার্টস নাই, চুরি হয়ে গেছে। সুতরাং এইগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে, সরকারি সংস্থাগুলোতে যা যা ঘটার তাই করছে, জবাবদিহিতার জায়গাটা কোথাও নাই। সিটি কর্পোরেশনের মেয়র দক্ষিণের, তিনি বলেছেন বিচার হবে। উত্তরের মেয়রের কোনো জবাবও পেলাম না আমরা এখন পর্যন্ত। ময়লার গাড়ি তুলে দিয়েছে মানুষের উপরে, এর মধ্যে একজন কিন্তু সংবাদকর্মী। অর্থাৎ সাধারণ মানুষের জীবন আসলে এখানে ময়লার জীবন। এখানে সাধারণ মানুষের কোনো কিছু নাই। খুব সড়ক দুর্ঘটনায় অতি সাধারণ মানুষ মারা যায়, তাই এটার কোনো সমাধান হয় না। আপনি দেখবেন এখানে যদি খুব বড় বড় কারো কিছু হতো তাহলে কিন্তু একজনের চিৎকার চেঁচামেচি হয়, কিন্তু অতি সাধারণ মানুষ মারা যায়, মানুষ ভুলে যায়, তার কেস টেনে নেওয়ার সামর্থ্য থাকে না, ইচ্ছা থাকে না, জীবন নির্বাহ করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং দিন শেষে এটি কেবলই একটি সংখ্যা মাত্র। দুটো মানুষের সংখ্যা বেড়েছে, 25 জন ছিল, 27 জন হয়েছে ময়লার গাড়িতে। সিটি কর্পোরেশনের কোথাও কোনো জবাবদিহিতা নেই। সিটি কর্পোরেশন আজকে ময়লা কাদেরকে দিয়ে কালেক্ট করে, এবং এই যে ময়লা নিয়ে কথা বলতে গেলেও কিন্তু বলা হয় জায়গায় জায়গায় ময়লা নিয়ে একজনের মাস্তানি হয়, ময়লা কালেকশন নিয়ে। টাকা না দিলে ময়লা কালেকশন করে না। এরা কারা? সিটি কর্পোরেশনকে আমরা ইউটিলিটি ট্যাক্স দিচ্ছি, সিটি কর্পোরেশনের বাইরে তোমরা কাকে কন্ট্রাক্ট আউট করতে দিয়েছো? এই মাস্তানরা কারা? কোন দলীয় পরিচয়ে এসে ময়লা নিচ্ছে না, মানুষকে জিম্মি করছে, মানুষের তো ময়লাটা রাখতে পারে না বলে তাদের বাড়তি দাবি মেনে নিচ্ছে, তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। সাংঘাতিক রকমের একটা নৈরাজ্যকর পরিস্থিতি। আমি বলবো যে কোথাও কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা, শাসন ব্যবস্থার চিহ্নটুকু পাওয়া যাচ্ছে না। প্রফেসর ডক্টর কাজী মারিফুল ইসলাম, শিক্ষার্থীদের আন্দোলন চলছে, আপনি জানেন যে সড়কে যে তাদের দাবি গুলো সম্পর্কেও আপনি জানেন যে এর আগে নিরাপদ সড়ক তো আছেই, এখন নতুন করে যোগ হয়েছে যে হাফ ভাড়া তারা চায়। এবং সড়কে যে এখন যে নৈরাজ্যকর পরিস্থিতি, বিশেষ করে ডিজেলের দাম বাড়ানোর পর থেকে, এবং আমাদের দেশে শিক্ষার্থীদের
চলতে যে ভাড়া গুনতে হচ্ছে এখন, তার ফলেই এই আন্দোলন। আপনি এর যৌক্তিকতা কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীদের আন্দোলন যেটি চলছে এই মুহূর্তে, যেটা আপনারা জানেন যে কী কারণে এটা নতুন করে উঠে এসেছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে যে সমস্ত পোস্টার ব্যানার যেগুলো নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার প্রধানতম যে অংশটা আমাদের কাছে বারবার করে দেখা যায় সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কেবলমাত্র ভাড়া সংক্রান্ত না, কেবলমাত্র একটা ট্রাক এসে একজন মানুষকে চাপিয়ে দিয়েছে, তার প্রাণ গেছে, এখানেই জাস্টিস না। ফলে তারা বারবার করে এই শিক্ষার্থীরাই, তারা 2018 সালে যে আন্দোলন করেছে, এখনও যে আন্দোলন করছে, প্রত্যেকবার কিন্তু তারা প্রধানত বলছে উই ওয়ান্ট জাস্টিস। তাহলে জাস্টিসটাকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা খোঁজার পেছনে আমাদের তিনটা জায়গা দেখা দরকার। একটা হচ্ছে যে শাসন ব্যবস্থায় আমাদের সংকট আছে, অর্থাৎ যে কারণে অ্যাক্সিডেন্টটি হলো তার একটা মূল কারণ হচ্ছে যে সুষ্ঠু আইন না থাকা এবং সুষ্ঠু আইনের প্রয়োগ না থাকা, এবং যে অপব্যবহারগুলো হচ্ছে সেই অপব্যবহারের জায়গাতে জবাবদিহিতা না থাকা। সে কারণেই কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটার সুযোগ বারবার করে তৈরি হচ্ছে। ফলে শাসন ব্যবস্থার যে মৌলিক সংকটটা আছে, সেই সংকটটা নিরসন না করলে জাস্টিস নিরসনের জায়গায় যাওয়া যাবে না। ফলে আমাদের একটা, যেটাকে আমরা বলি শাসন ব্যবস্থায় ঘাটতি কিংবা গভর্নেন্স ভ্যাকুয়াম, সেটা এক্সিস্ট করছে আমাদের সামগ্রিক শাসন ব্যবস্থায়। তারই একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই সিটি কর্পোরেশনের সেই তথাকথিত একজন ড্রাইভারের বা অচালকের দ্বারা যে সংঘটিত অ্যাক্সিডেন্ট, সেটির জায়গাতে। ফলে ওই জায়গাটা একটা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা দেখেন যে সবাই আমরা করোনার ফলে সমস্ত পরিবারগুলো পর্যুদস্ত। সেক্ষেত্রে ছেলেমেয়েরা নতুন করে শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছে দীর্ঘদিন পরে। সেখানে এখন এসে এরকম করে হঠাৎ করে বাস ভাড়া বাড়িয়ে দেওয়া, যেটা কিন্তু অনেকের কাছেই এই 15 টাকা 20 টাকা এটা প্রতিদিনকার খরচে এটা একটা অনেক বড় টাকা, এটা অনেকের কাছে তো খুব গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু আসলেই এটা প্রতিদিনকার জীবনযাপন হিসাব করলে একটা বড় টাকা। ফলে এই অন্যায্যভাবে যে দামটা বেড়েছে এটি পুরোটাই অন্যায্য। ফলে এখানে শিক্ষার্থীদের আন্দোলনের এই দাবিটির ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। ফলে তাদের অবশ্যই আমাদেরকে, রাষ্ট্র অনেকভাবে শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের সাবসিডি দিয়ে থাকে, এই জায়গাটাতেও রাষ্ট্র কিভাবে নেগোশিয়েট করবে মালিক পক্ষের সাথে সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু শিক্ষার্থীদেরকে এই সুযোগটা অবশ্যই প্রসারিত করতে হবে। এটা খুবই ন্যায্য একটা দাবি। আর তৃতীয়টা যদি আপনি দেখেন যে এটি সংকটটাকে আপনি মোকাবেলা কিভাবে করবেন, তারও কিন্তু খানিকটা নমুনা কিন্তু আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই দেখা যাচ্ছে। যে মানুষকে আপনি আইন মেনে চলতে বাধ্য করবেন, সেই আইন মেনে চলতে বাধ্য করার প্রধান কাজটি হচ্ছে রাষ্ট্র নিজে আইন মেনে চলবে। অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটার মধ্যে আপনি সিটি কর্পোরেশন বলেন, পুলিশ বলেন, সরকারি কর্মকর্তারা বলেন, আমাদের আইন প্রণেতারা বলেন, তারা নিজেরাই তো আইনগুলো ভাঙছে। ফলে অর্থাৎ এই আইনগুলো যে তারা ভাঙছে, আইন যারা তৈরি করবে, সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করবে, যাদের কাছে রাষ্ট্রীয় কর্তৃত্ব দেওয়া আছে, তারা যখন আইনটা ভাঙছে, সেই ভাঙাটাকে আমি যদি জবাবদিহিতার আওতায় না আনতে পারি, এবং সেই জবাবদিহিতা হচ্ছে একটা সামগ্রিক ম্যাক্রো ব্যবস্থাপনার মধ্যে আনতে না যদি পারি, অর্থাৎ সেখানে যদি মানুষ তার পছন্দ প্রয়োগ করতে না পারে, যেটি আমাকে আলটিমেটলি দেখা যায় যে আমাদের সরকার ব্যবস্থা তৈরি হওয়ার যে একটা বৃহত্তর ব্যবস্থা আছে, নির্বাচন, সংসদ ব্যবস্থা, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব, ওই জায়গাগুলোতেই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে ঠেলে দেয়। ফলে আমি সামগ্রিকভাবে যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় সংকট থাকলে, আজকে আপনি সড়ক ব্যবস্থায় দেখবেন একরকমের সংকট, কালকে দেখবেন যে ব্যাংকিং ব্যবস্থায় একরকমের সংকট, পরশুদিন দেখবে যে আগুন ধরে গেছে, সেটা ম্যানেজ করতে পারছি না, সেরকম এক জায়গায় সংকট। অর্থাৎ এই সংকটগুলো বিভিন্ন জায়গাতেই ক্রমশ পপ আপ করবে। দেখা দেবে। জি, অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা অন্য প্রসঙ্গে একটু আসি। যে সংসদ চলছে, সংসদ অর্থমন্ত্রী যেটা বলেছেন, বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে অনেক টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। তখন অর্থমন্ত্রী জবাবে বলেছেন যে কারা টাকা পাচার করছে জানবো কিভাবে। অর্থমন্ত্রী যদি এই কথা বলেন, তাহলে দেশ থেকে একটা পাচার হলে কে জানবেন? আপনার কি মনে হয়? বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় এই কথাটা তো জানবার কথা ওনারই, কারণ ওনারই একটি প্রতিষ্ঠান আছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা এই খবরগুলো রাখে। মানি লন্ডারিং কিভাবে হয়, বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি সংস্থা আছে, তারা এটা দেখার কথা। অর্থমন্ত্রী নিজে যদি না জানেন, তাহলে বলতে হবে তিনি আসলে কোনটা জানেন। তার যে অর্থ ব্যবস্থাপনা বাংলাদেশের, সেটা নিয়েই তো একটা প্রশ্ন উঠতে পারে। তাহলে তার মাধ্যমে যেটি ঘটছে, তিনি বিরোধী দলের কাছে
জানতে চেয়েছেন যে তারা যেহেতু অভিযোগ তুলেছে তারাই বলুক কিভাবে যায়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিটের যে বিভিন্ন রকমের প্রতিবেদন, সেগুলো তো আমরা নিয়মিত দেখছি। এবং শুধু তাই না, বাংলাদেশের গণমাধ্যমও কিন্তু প্রচার করেছে নানা সময় কে কোথায় কিভাবে অর্থ পাচার করছে। এর বাইরে কানাডার বেগম বাজার তো এমনি গড়ে ওঠে নাই, কিংবা মালয়েশিয়ার সেকেন্ড হোম, কিংবা ব্যাংককে এখন যেটা গড়ে উঠছে নতুন করে বাংলাদেশিদের আবাসস্থান, দুবাই তো আগে থেকেই ছিল। এটা হলো যে এই যে না জানাটা অথবা না জানার কথা বলা, এটা হলো দায়িত্ব পালন না করার একটা ইচ্ছা, অথবা তিনি হয়তো কোনো কারণে অপরাগ কিংবা অসহায়, এটাও হতে পারে। কিন্তু আমরাও তো তার কনটেক্সটটা জানি না, জানলেও আসলে তিনি কিছু হয়তো করতে পারবেন না, সেই কারণে না জানার ভান করেছেন। জানলেই বা কি করতে পারবেন বলেন? তিনি যদি জানেন অমুকে অর্থ পাচার করছে, অমুকে এইভাবে করছে, তিনি কি করতে পারবেন? এরা ভয়ঙ্করভাবে শক্তিশালী এবং শাসন প্রণালীর ভিতরে এদের অবস্থান খুবই দৃঢ়। এদের মধ্যে বড় ব্যবসায়ী আছে, বড় আমলা আছে। স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কানাডায় গিয়ে দেখেছেন যে আমলারা প্রচুর পরিমাণে বাড়ি গাড়ি করছে সেখানে। অনেকের নাম ধামও চলে আসছে বিভিন্ন অনলাইনে, আমরা সেটা দেখতে পেয়েছি। এখন একটা ছোট্ট সার্ভে করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। অর্থমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে একটা সার্ভে করুন, তিনি একটা উদ্যমী হন, কিন্তু তিনি, আমি জানি, উদ্যমী হয়ে সেই উদ্যোগটা তিনি নেবেন না। এই যে উদ্যোগটা যে নেবেন না এবং তার ভিতরে যে উদ্যম নাই, এর বড় কারণ হলো আসলে কিছু করতে না চাওয়া। সুতরাং এই যে করতে না চাওয়া অথবা করতে না পারা, সেটার প্রতিফলন হলো তার এরকম বক্তব্য। যে কাজী মারিফুল ইসলাম, আপনার কি মনে হয়? আপনি তো অর্থনীতি বা শিক্ষক, আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? যে অর্থমন্ত্রী যদি বলেন যে তিনি জানেন না কিভাবে পাচার হয়, বিরোধী দলকেই বলছে যে আপনারাই বলেন কিভাবে পাচার হয়, অথবা সৈয়দ ইশতিয়াক রেজা বললেন বা জানলেই বা তিনি কি করতেন, তার করার আসলে তেমন কিছু ক্ষমতা নাই। যেটি ইশতিয়াক রেজা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি যেটা বললেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা প্রকাশিত, তার সাথে খুব দ্বিমত করার খুব একটা জায়গা নেই। কিন্তু একটা ব্যাপার হলো যে দেখেন যে অর্থমন্ত্রী তো এটি একটা পদ, অর্থাৎ এটি একটা রাষ্ট্রের দায়িত্ব। তাকে আমার সংবিধান, তার উপর তিনি শপথ গ্রহণ করেছেন এবং সেই শপথ গ্রহণের উদ্দেশ্যে তার কতগুলো সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বগুলো পালন করার জন্য তার অধস্তন অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এই টাকাগুলো তো আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে না, কোনো কবুতরের ডানায় বেঁধে টাকাগুলো চলে যাচ্ছে না। টাকাগুলো যাওয়ার একটা নিশ্চিত প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াগুলোকে প্রোটেক্ট করা, সেই প্রক্রিয়াগুলোকে দেখভাল করার জন্য সুনির্দিষ্টভাবে কতগুলো প্রতিষ্ঠান আছে। যেমন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কথা বললেন, আমাদের বাংলাদেশ ব্যাংক আছে, আমাদের যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ রয়েছে সেগুলো রয়েছে, আমাদের এর বাইরে রয়েছে আমাদের অসংখ্য ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, আমাদের অর্থ মন্ত্রণালয় রয়েছে, এনবিআর রয়েছে। ফলে এই টাকাগুলোর প্রথমত আয়ের উৎস কোথা থেকে হচ্ছে সেটি, অর্থাৎ প্রতিষেধক হিসেবে আপনি সেখানে আগে চেক করা, কারণ এই টাকাগুলো তো, যে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে সেই টাকাগুলো নিশ্চিতভাবে কোনো জানা বা জ্ঞাত এবং কর দেওয়া উৎস থেকে আসছে না প্রধানত। তাহলে আমি উৎসে প্রথমে আমি ধরতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে এই টাকাগুলো যে ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে যাচ্ছে কিংবা অন্য হুন্ডি মাধ্যম ব্যবহার করে যাচ্ছে, সেক্ষেত্রে যে আইনগুলো আছে সেই আইনগুলোর আপনি প্রয়োগ করেন। যে অথবা যদি এমন হয় যে উনি হয়তো জানেনই বা ইন্টেলিজেন্স ইউনিট জানে না, এমন তো ভাবার কোনো কারণ নাই, অবশ্যই জানেন, অবশ্যই জানেন, কিন্তু জেনেই বা কি করবেন? না, এটি হলো যে আপনি তাহলে ওখানে আছেন কেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে কি আমরা ধরে নিব যে উনি সহ সরকারের বাকি পুরো মেকানিজমটাই এই প্রক্রিয়ার অংশ? যদি উনি হচ্ছে বাংলাদেশের, যদি আমরা প্রধান উপর থেকে যদি বিবেচনা করি, তাহলে উনি প্রথম 5 জনের একজন। তা উনি যদি বলেন যে আমি জানি না, কিংবা উনি না জেনেও যদি না জানার ভান করেন, তাহলে তো আমাকে মানে মনে করতে হবে যে পুরো সরকারই এই ঘটনার অংশ, অর্থাৎ সরকারই চাচ্ছে না যে এটাকে বন্ধ হোক। কিন্তু এর আগে যদি আপনি মনে করেন, আগের অর্থমন্ত্রীর কথা যদি মনে করেন, সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ঋণ খেলাপের বিষয়, যে এরা এত শক্তিশালী বা এরা মানে এমন, তারা কি স্বর্গ থেকে এসছে নাকি তারা কোনো দৈত্য? তারা কারা? তারা তাহলে তার ভাই, তাহলে তারা তার আত্মীয়, তার সহকর্মী, নাহলে তার পার্টির কেউ, নাহলে তার ক্যাবিনেটের কেউ। তাদের এর বাইরে শক্তিশালী আর কে আছে? তাহলে আমাদেরকে এটা থেকে, ওনার বক্তব্য থেকে এটা মনে হয়, যদি উনি কিছু না করার মতন ক্ষমতায় থাকেন, অবস্থায় থাকেন, তাহলে বুঝতে হবে যে তিনি নিজেও এটার অংশ এবং পুরো সরকারই এটারই অংশ আসলে। ফলে সরকার যদি নিজেই এটার অংশ হয়, তাহলে এটার পাচার রোধ করার তো কোনো প্রচেষ্টা ওঠার কোনো প্রশ্নই উঠছে না। আচ্ছা, এক বাক্যে যদি একটু বলেন যে ব্যাংক কমিশন গঠনের দাবি উঠেছে, এটা মানে এই অর্থ পাচার ঠেকানোর জন্য ব্যাংক কমিশনের কি আসলে নতুন করে কমিশন গঠন করে কি এটা কোনো কাজের কাজ হবে কিনা?
না দেখেন, ব্যাংক কমিশনের কথা অনেক দিন ধরে হয়েছে, এটা অনেক দিন ধরে এই দাবিটা উঠেছে, কিন্তু আমাদের যে প্রচলিত শাসন ব্যবস্থা সেখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংক একটি অটোনোমাস প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য তার একটা আইনগতভাবেই তার একটা স্বায়ত্ত শাসন আছে, তার একটা স্বাধীনতা আছে। কেন্দ্রীয় ব্যাংক যদি তার দক্ষতা অনুযায়ী তার উপর অর্পিত কর্তব্য দায়িত্ব অনুযায়ী যদি তাকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেয়া হয়, আমার ধারণা নতুন করে কমিশন তৈরি করার, অ্যাটলিস্ট এই মানি লন্ডারিং ঠেকানোর জন্য আর একটা ব্যাংক কমিশনের কাজ এখানে তেমন কোনো ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয় না। আপনারা জানেন যে ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। ট্যাগ লাইন হচ্ছে বাংলাদেশ ডিসকভার লিমিটলেস অপরচুনিটিস। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি কি, আপনার কি মনে হয়? আমরা কি এগোচ্ছি, বিনিয়োগ পাচ্ছি? প্রচেষ্টাটা ভালো, কারণ আমরা সম্প্রতি দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী লন্ডনেও একটি সামিটে গিয়েছেন, রোড শো করেছে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেই রকম রোড শো বেশ কিছুই করেছে। এগুলো শেষ পর্যন্ত পিকনিক ভিজিট না হলেই ভালো হয়, সেটা হলো মানে একটা প্রত্যাশার জায়গা। এখন যেই টেগলাইনটা করেছে যে লিমিটলেস অপরচুনিটি, বাংলাদেশে ডেফিনেটলি বাংলাদেশের মার্কেট কিন্তু অনেক বড়, 17 কোটি মানুষের দেশ, এবং এখানে একটা বড় অংশের কনজিউমার এবিলিটি অনেক হাই। সুতরাং সেই জায়গা থেকে দেখলে বাংলাদেশ ইজ এ ভেরি গুড মার্কেট, যেটাই করতে চায় না কেন। এবং বর্তমান সরকার গত 12 বছরে অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিদ্যুৎ সেই আগের মতন জায়গায় নেই, আমাদের বড় বড় প্রকল্প হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ইত্যাদি হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু এই প্রকল্পগুলো তো শেষ না হওয়া পর্যন্ত একটা পিকচার কিন্তু ওপেন হচ্ছে না। শুধু ঢাকা শহরে নেমে দেখেন এখানে যেই পরিমাণে ট্রাফিক জ্যাম ফেস করতে হয়, কোন ব্যবসায়ী এখানে আসবে, কোন বিনিয়োগকারী এখানে আসবে। তারপরে এখানে এখন পর্যন্ত বেশ কিছু বড় জায়গায় অন্তরায়গুলো রয়ে গেছে। একটা হলো এখনো কিন্তু ওয়ান স্টপ সার্ভিস হয় নাই, যেটা এত বছরের প্রচেষ্টা। এখন বিনিয়োগ বোর্ড ছিল, সেখান থেকে বিডা হয়েছে, কিন্তু ওই পরিবর্তনটা কিছু আসে নাই। কিন্তু ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বা যাবতীয় কাগজপত্র যে জোগাড় করা, এটা একটা হ্যাসেল, কিন্তু হ্যাসেল ফ্রি সিমলেস ইনভেস্টমেন্ট মানে সিনারিও কিন্তু তৈরি হয় নাই। আরও যেটা সমস্যা সেটা হলো জমি। আমাদের এখানে ল্যান্ড প্রাইস কিন্তু অনেক হাই, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই জমি নিষ্কণ্টক জমি পাওয়াটাও কিন্তু একটা সমস্যা। ইলেকট্রিসিটি আছে, কিন্তু তার কানেকশনের জন্য যে সিস্টেম, দুর্নীতিমুক্ত সিস্টেম, সেটা কিন্তু এখানে নাই। আমাদের এখন পর্যন্ত বলা হচ্ছে আমরা এত কিছু এগিয়েছি ডিজিটাল বাংলাদেশ, কিন্তু ইন্টারনেট স্পিডে আমরা ওয়ান্ডার পিছনে পড়ে আছি। সুতরাং এই জিনিসগুলো অনেকগুলো জায়গায় আছে। আমাদের আমলাতন্ত্র মোটেও বিজনেস ওরিয়েন্টেড না, রেন্ট সেকিং কালচারটা এখানে ভেরি হাই, এবং এমন একটা জায়গায় আমার কাছে মনে হয় যে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আছে, সরকারও তো চিন্তাভাবনা করছে বিদেশি বিনিয়োগ আনার জন্য, এবং আজকে যে সামিটটা শুরু হয়েছে সেখানে রোজি পিকচার্সই আমরা দেখতে পাচ্ছি। প্রচেষ্টা হিসেবে ফাইন, কিন্তু আমার কাছে মনে হয় বাস্তবতার জায়গাগুলো বেশ কিছু জায়গায় খুব দ্রুততার সাথে নজর দিতে হবে। কেন ওয়ান স্টপ সার্ভিসটা আজ পর্যন্ত হলো না? তাহলে ওটা এমনিতেই কিন্তু বাংলাদেশে অনেক পরিমাণে বিনিয়োগ বেড়ে যেত। আমাদের এক্সপ্লোর এরিয়া কোনটা? আমরা কি ম্যানুফ্যাকচারিং এ যাবো, আমরা কি সার্ভিসে যাবো, আমরা কি কোন খাতে যাব? আমরা এই প্রায়োরিটি এরিয়াসগুলো কিন্তু আমরা ঠিক করতে পারি না, যে আমাদের আসলে আমরা কোনটা তুলে ধরতে চাই। আমাদের পুঁজিবাজার কখনো ভালো থাকে, কখনো একেবারে নোজ ডাইভ করে। আমাদের এখানে ব্যাংকিং খাতে এখন পর্যন্ত ইন্টারেস্ট অনেক কমে গেছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকিং খাতের ইন্টারেস্ট অনেক হাই। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো সেন্ট্রাল ব্যাংকের, যেটা কেন্দ্রীয় ব্যাংক, তার কোনো অটোনমি নেই। তার উপর একটা রাজনৈতিক কর্তৃত্ব সাংঘাতিকভাবে আছে, কারণ অর্থ মন্ত্রণালয়ের একটা ব্যাংকিং ডিভিশন আছে, যে সমস্ত চুরিটা ঘুরে সেখানে একজন সচিব পর্যন্ত আছে। এটা কিন্তু বিলুপ্ত হয়েছিল, সেটাকে আবার ফেরত আনা হয়েছে। সবচেয়ে দুঃখজনক জায়গা এটা। ফলে বাংলাদেশ ব্যাংক তার অটোনমির জায়গাটা পাচ্ছে না। ব্যাংক হলো পাবলিক মানি ডিল করে, বাংলাদেশে ব্যাংকে একটা মালিকানা তৈরি হয়েছে। এটা পৃথিবীর কোথাও এরকম ব্যাংক মালিক আছে কিনা জানি নেই, বাংলাদেশে মালিক আছে, মালিকের পরিবার আছে। তারা $30 লাখ খরচ করে করতে পারে ক্রেডিট কার্ডে। আমার তো মনে উন্নত দেশের কোনো ধনাঢ্য ব্যক্তি $30 লাখ কোনো লিমিট ক্রেডিট কার্ডে পায় বলে মনে হয় না। এগুলো সবই হয় কি ব্যাংকিং গভর্নেন্সকে নির্দেশ করে, যেমন কোনো গভর্নেন্স নাই। সুতরাং বিনিয়োগের জন্য এগুলো বড় বাস্তবতা একটা মাথায় রাখতে হবে। জি, প্রফেসর মারুফুল ইসলাম, যে বাংলাদেশ ডিসকভার লিমিটলেস অপরচুনিটিস বিনিয়োগ শীর্ষ সম্মেলন, এখানে কয়েকটা খাতের কথা বাংলাদেশ সরকার বলছে। বিডা আয়োজিত শীর্ষ সম্মেলন, সেখানে বলছে অবকাঠামো 1 নম্বরে রেখেছে, পুঁজিবাজার আছে, তথ্য প্রযুক্তি আছে, ইলেকট্রনিক্স উৎপাদন আছে, চামড়া, কৃষি ও খাদ্য, স্বাস্থ্যসেবা, ওষুধ, পাটবস্ত্র এবং ব্লু ইকোনমি।
খাতগুলো বুঝলাম, কিন্তু যে পরিবেশ তৈরি করা দীর্ঘদিন ধরে যেসব, যেমন স্বদেশ ত্যাগ বলে, ওয়ান স্টপ সার্ভিস, রেন্ট সিকিং, অনেকে এরকম পত্রপত্রিকা আমরা দেখেছি অনেকেই এসেছে বিনিয়োগ করতে, অনেক আশা নিয়ে এসেছে, 2-1 বছর ঘুরে টুরে তারপরে চলে গেছে। কারণ এই রেন্ট সিকিং যেখানেই গেছে সেখানেই রেন্ট সিকিং, ওয়ান স্টপ সার্ভিস না হওয়া। আপনার স্টাডি কি, আমরা বটলনেকসগুলো কোথায় কোথায়? আমার কাছে মনে হয় যে যে ট্যাগলাইন যেটা আপনি বললেন যে লিমিটলেস অপরচুনিটি, এইটা অ্যাবসলিউটলি রাইট। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলেই একটা অসীম সম্ভাবনার দেশ। এখন যে বিনিয়োগকে এখানে উদ্দেশ্য করা হয়েছে সেটি হচ্ছে আসলে বৈদেশিক বিনিয়োগ, যেটাকে আমরা বলি যে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সরাসরি বৈদেশিক বিনিয়োগ। এখন সরাসরি বৈদেশিক বিনিয়োগের জন্য কিন্তু সরকার খানিকটা ক্ষেত্র প্রস্তুত করেছে, এটা আমাকে মানতে হবে। যে আপনি দেখেন আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন বলে একটা সারা দেশে অনেকগুলো জায়গাতে কিন্তু সরকার কিছু জমি অ্যাকোয়ার করেছে, সেখানে জমিকে ডেভেলপ করেছে এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রাইমারি যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কিছু ওখানে পূরণ করেছে। কিন্তু একই সাথে দরকার যে এই যে বিশেষ অর্থনৈতিক জোন যেগুলো, এইগুলোর সাথে আমার অবকাঠামো দিয়ে আমার বন্দর এবং আমার বাজারের সাথে আমার যে সংযোগ, সেই সংযোগটা তৈরি করা দরকার। সেটা এখনো সব জায়গায় হয়নি, কিন্তু এখনো প্রায় 30-এর অধিক 37টি আপনার বিশেষ অর্থনৈতিক জোন যেটি আছে সেটা মোটামুটি কাজের উপযোগী অবস্থায় হয়ে গেছে এবং সারা দেশে আরও শতাধিক এখনো প্রস্তুতির পর্যায়ে আছে বিভিন্ন সারা দেশে। কিন্তু ফলে এইটা একটা বড় জায়গা এবং আমরা আশা করছি, যেমনটা রেজা ভাই বললেন, আমরা সেটা জানি যে এই বিনিয়োগগুলো অর্থাৎ কারখানা প্রতিষ্ঠা করার পেছনে একটা বড় জায়গা হচ্ছে আমার বিদ্যুতের সরবরাহ লাগবে, একটা আনইন্টারাপ্টেড একটা বিদ্যুতের সংযোগ লাগবে সেটি, এবং কোথাও কোথাও গ্যাস লাগবে, এই এবং গ্যাসের যদি অন্য বিকল্প কোনো জ্বালানি থাকে সেই জ্বালানিগুলো লাগবে। ফলে সেই জ্বালানির জায়গাতে আমরা খানিকটা এগিয়েছি, কিন্তু এখন অনেক দূর বাকি আছে। তো এটা গেল আমার শর্তের কয়েকটি, কিন্তু একটা বড় শর্ত যেটা বললেন যে আমাদের গভর্নেন্সের জায়গাতে যুক্ত, অর্থাৎ যেটা আমাদের এই পুরো বিনিয়োগ প্রক্রিয়াটাকে যে অনুমোদন প্রক্রিয়া, অর্থাৎ আমি একটা টাকা নিয়ে আসলাম, প্রথমত নিয়ে আসার যে প্রসেসটা সেটি, এবং সেটি কোম্পানি আকারে ফর্ম করে সেটির একটা যে অনুমোদন পাওয়ার সেই ব্যাপারটা এখনো পর্যন্ত আমরা একটা যেটাকে বলছি যে একটা ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে আছে, আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি। কিন্তু আমাদের সম্ভাবনার আরেকটা জায়গা কি জানেন, যে আমাদের এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ শ্রমিক আছে, যে সস্তায় আমরা শ্রমটা এখনো পর্যন্ত বিক্রি করতে পারি। ফলে বিদেশি বিনিয়োগকারী যারা আছেন, এই করোনার ফলে বৈদেশিক যে বাণিজ্যের যে আপনার নেটওয়ার্ক, সেই জায়গাতেও খানিকটা পরিবর্তন হয়েছে এবং আমরা এই পর্যায়ে দেখেছি যে একটা বড় রকমের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা হচ্ছে চায়না করে, সেই চায়না একা অন্যান্য দেশগুলো কিন্তু সেখান থেকে ফিরে আরও বিকল্প জায়গা তৈরি করতে চাচ্ছে। ফলে একটা সুযোগ কিন্তু হয়েছে। এখন সেই সুযোগটাকে কাজে লাগাতে গেলে আমার মনে হয় যে আইন আমাদের যথেষ্ট আছে, কিন্তু প্রয়োগের জায়গাতে যদি আমরা দুর্নীতি মুক্ত, অর্থাৎ যেটাকে রেন্ট সিকিং বললেন, যে আমি একটা বিনিয়োগের প্রকল্প নিয়ে আসলে আমাকে অলমোস্ট বলা হয় যে তোমার অ্যাপ্রুভাল করে দিলে তোমাকে এত% আমার ডাইরেক্টরশিপ দিতে হবে, এত% আমাকে দিতে হবে, এই যে পার্সেন্টেজের যে ব্যাপারটা, এটি একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এই জায়গাতে যদি আমরা কিছুটাও হাত দিতে না পারি, তাহলে বৈদেশিক বিনিয়োগকারী যারা আছেন, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন, অর্থাৎ আমি যদি আশা করি যে স্যামসাংয়ের মতন কোম্পানি, যদি নোকিয়ার মতন কোম্পানি, অর্থাৎ এরকম বড় যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন, তারা কিন্তু এই জায়গায় আসতে চাইবেন না। কারণ তারা এই ধরনের একটা নিয়মহীন শাসন ব্যবস্থার মধ্যে আসলে তারা তাদের প্রফিট যেটা, সেটা নিরাপদে ফেরত নিয়ে যেতে পারবেন এই নিশ্চয়তা তারা পান না। ফলে অনেকেই এখানে শঙ্কিত হতে পারেন এবং হয়তো আমরা যে প্রত্যাশা সেটা অনুযায়ী আমরা যেতে পারবো না। অ্যাটলিস্ট আমাদের যে ডেটা আছে, যদি আপনি 5 বছরও যদি দেখেন, আমাদের কিন্তু আসলে এই যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ যেটা, সেটা কিন্তু আশানুরূপ বাড়ছে না। জি, অনেক ধন্যবাদ। আশা করি যে বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অবশ্যই এই বিনিয়োগের যে নানা দিক বা সমস্যা বা সম্ভাবনা নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং সরকার সে ব্যবস্থা নিবে বলেই আমাদের ধারণা। আপনাদেরকে অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা এবং প্রফেসর ডক্টর কাজী মারুফুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, বারবার শিক্ষার্থীদের রাস্তায় যাতে নামতে না হয় সেটা আসলে সরকার সত্যিকার অর্থে সেদিকে নজর দিবেন। শিক্ষার্থীদের যে দাবি, এটা একটা যৌক্তিক দাবি, সেটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। আমরা অর্থ পাচারের কথা আলোচনা করেছি, বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।